আচ্ছা, যে বিষয়টি বলতে যাচ্ছি তোমাদের মোটামুটি আলোচনা চলছে, সেটা হচ্ছে যে নিউটনিয়ান বলবিদ্যা থেকে নিউটনিয়ান বলবিদ্যার ঘূর্ণন গতি সংক্রান্ত আলোচনাগুলো চলছিল। তো তোমরা কি একটু বলতে পারবে, এর আগের ক্লাসে কৌণিক সরণ, কৌণিক বেগ ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে। কৌণিক ত্বরণ কি হয়েছে? কৌণিক ত্বরণ না স্যার, কোনো ত্বরণ হয়নি। কৌণিক ত্বরণ আমরা সাধারণভাবে ত্বরণকে বলবো বেগের পরিবর্তনের হার, তাই না? তো যখন আমরা কৌণিক ত্বরণ বের করবো তখন শুধু কথাটা বদলিয়ে দিয়ে কথাটা যুক্ত করব যে কৌণিক বেগের পরিবর্তনের হার। কৌণিক বেগের পরিবর্তনের হারকে কৌণিক ত্বরণ বলে। আমরা যদি একেবারে নিখুঁত ভাবে কৌণিক ত্বরণ বলতে যা বোঝায় তা যদি বুঝিয়ে থাকি তাহলে বলবো সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে ঘূর্ণায়নত বস্তু কণার কৌণিক বেগের পরিবর্তনের হারকে সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে তোমরা এর আগে যেটা জানছো যে বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলি, কিন্তু যেহেতু আমরা এই মুহূর্তে কৌণিক ত্বরণকে সংজ্ঞায়িত করব তাই একটা শব্দ যুক্ত করব, কৌণিক বেগের পরিবর্তনের হারকে। তো আমি যদি তোমাদের বলি যে এভাবে যে কৌণিক ত্বরণকে আলফা দ্বারা প্রকাশ করা হয়, কে আলফা দ্বারা প্রকাশ করা হয়, এর একক রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। সাধারণ ত্বরণের একক কত? রৈখিক ত্বরণের একক, রৈখিক ত্বরণের একক কি বলো? এর একক হলো রেডিয়ান পার সেকেন্ড। রৈখিক ত্বরণ যেটা তোমরা আগে থেকে জানো, রৈখিক ত্বরণ একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই না? তাহলে এখানে মিটারের বদলে কি বলবে? স্যার রেডিয়ান। রেডিয়ান, রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। আমরা যদি খুব সহজ করে এটাকে ভাবতে চাই তাহলে এভাবে t1 সময়ে কৌণিক বেগ, t1 সময়ে কৌণিক বেগ কত থাকবে? t1 মুহূর্তে আর কি কৌণিক বেগ ওমেগা 1, আর t2 সময়ে কৌণিক বেগ ওমেগা 2। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৌণিক বেগের একটা চেঞ্জ হয়েছে, তো সময়েরও চেঞ্জ হয়েছে। তো আমরা যদি কৌণিক বেগের চেঞ্জ বা পরিবর্তনকে সময়ের পরিবর্তন দিয়ে ভাগ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা ত্বরণ পাবো, এবং সেই ত্বরণটা হবে গড় কৌণিক ত্বরণ। গড় কৌণিক ত্বরণ। তোমরা হয়তো বলবে যে আমরা স্টার্ট করলাম কৌণিক ত্বরণ দিয়ে, তো গড় কৌণিক ত্বরণ কেন হিসাব করছি? তো গড় কৌণিক ত্বরণ হচ্ছে এরকম আর কি, যে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, এটাকে আলফা বার হিসেবে প্রকাশ করতে পারি। বার কথাটি এখানে গড় অর্থে ব্যবহৃত। কি অর্থে ব্যবহৃত এখানে বার কথাটি? গড়, আলফা বার। কেউ হয়তো এটাকে ডি ডেল্টা ওমেগা আর ডেল্টা টি হিসেবে লিখতে পারে। ওমেগা 2 আমরা যেমন লিখি x2 মাইনাস x1, তাহলে এই ডেল x, তাহলে ঠিক একই ভাবে v2 মাইনাস v1 তাহলে ডেল v, ঠিক একই ভাবে ওমেগা 2 মাইনাস ওমেগা 1 এটা হবে ডেল্টা ওমেগা, আর t2 মাইনাস t1 হলো ডেল্টা টি। অর্থাৎ এখানে ওমেগার পরিবর্তন মানে কৌণিক বেগের পরিবর্তন, এটা সময় পরিবর্তন। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল কৌণিক ত্বরণ নির্ণয় করবার। তো কৌণিক ত্বরণ নির্ণয় করতে হলে এই সময়ের ব্যবধানের উপরে কি শর্ত আরোপ হবে? এই সময়ের ব্যবধান যেটা দেখতে পাচ্ছ টাইম ইন্টারভেল, সেই টাইম ইন্টারভেলের উপরে কি শর্ত আরোপ করতে হবে,
তবেই গড় কৌণিক ত্বরণটা কৌণিক ত্বরণে পরিণত হবে। তাহলে শর্তটা কি বলো, কি শর্ত দিয়েছে শুরুতে? শর্তটা কি বলো? ক্ষুদ্র সময়ের মধ্যে। ক্ষুদ্র সময়ের মধ্যে, রাইট। কেউ এটাকে বলতে পারে যে টেন্স টু জিরো, টাইম ইন্টারভ্যালটা টেন্স টু জিরো। টেন্স টু জিরো কথাটি এরকম আর কি, ডেল্টা টি টেন্স টু জিরো, সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে ডেল্টা টি টেন্স টু জিরো। আর সেক্ষেত্রে আমরা লিখতে পারি সেক্ষেত্রে মানে ওই শর্তের উপর ভিত্তি করে যে কৌণিক ত্বরণ কি হবে, কৌণিক ত্বরণটা হবে আলফা ইজ ইকুয়াল টু লিমিট লিমিট আমরা এখানে লিমিটিং ভ্যালু নিব। লিমিটিং ভ্যালু বলতে সময়ের ব্যবধানের উপর একটা আমরা শর্ত আরোপ করব। সেই শর্তটা হচ্ছে টেন্স টু জিরো, আর এখানে থাকবে ডেল ওমেগা কৌণিক বেগের পরিবর্তন, আর এখানে ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তো এইখানে যখন শর্ত আরোপ করে দেব ক্যালকুলাসের ভাষায়, ক্যালকুলাস অনুযায়ী তাকে তখন নতুন ভাবে নতুন রূপে সে তার নতুন রূপে এটা আবির্ভাব হবে। সেটা হচ্ছে ডেল্টা ওমেগা না হয়ে ডি ওমেগা, আর ডিটি ডেল্টা টি না হয় ডিটি। এটাকে বলে বাই ক্যালকুলাস, ক্যালকুলাস দ্বারা। তোমরা এখন তোমরা হয়তো বলবে যে আগে যে আমরা কৌণিক ত্বরণটা বের করলাম সেটা তাহলে কি, সেটা হলো গড়, এভারেজ, অন এন এভারেজ। কিন্তু আমরা যদি প্রকৃত তাৎক্ষণিক ইনস্ট্যান্টেনিয়াস বা প্রকৃত কৌণিক ত্বরণ পেতে চাই, তাহলে সেই কৌণিক ত্বরণের উপর একটি শর্ত আরোপ হবে, যেখানে সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র। সময়ের ব্যবধান অতি ক্ষুদ্র হলে এই যে কৌণিক বেগের পরিবর্তনের হার, এই কৌণিক বেগের পরিবর্তনের হারটাকে, সেই হারটাকে আমরা বলবো কৌণিক ত্বরণ, এবং এটার ক্যালকুলাস রূপ হলো ডি ওমেগা ডিটি অথবা ডি ডিটি অফ ওমেগা। তোমরা এমনি কোথায় প্রকাশ করলে বলতে পারবে এটি হচ্ছে অন্তরজ বা অন্তরীকরণ। কার সাপেক্ষে কার অন্তরীকরণ, স্পষ্ট করে বলো দেখি। সময়ের সাপেক্ষে, রাইট, সময়ের সাপেক্ষে ওমেগা বা কৌণিক বেগের অন্তরজ। তাহলে তোমাদের যদি এরকম কোনো প্রশ্ন করে যে তোমাদেরকে যদি ওমেগার ফাংশন দিয়ে দেন, টাইমের ফাংশন রূপে ওমেগাকে প্রকাশ করা হয়, আর বলে যে এই জায়গায় কৌণিক ত্বরণ কত হবে বের করো, আমি একটি প্রয়োগ দেখাচ্ছি, তোমরা একটু বুঝবার চেষ্টা করবে। যদি কোনোভাবে টাইমের ফাংশন রূপে ওমেগাকে প্রকাশ করা হয়, সূত্রের প্রয়োগ, সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু টুয়াইস টি স্কয়ার প্লাস 3t প্লাস 6 এত রেডিয়ান পার সেকেন্ড হলে আলফা ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে তোমরা খুব সহজে এটা করতে পারবে এই সূত্রটাকে নিয়ে, পারবে তো? পারবে কি অন্তর? জি স্যার। পারবে। লিওন? জি স্যার, পারা যাবে স্যার। জাহিদুল? পারবে স্যার পারবো। খুব সহজ। প্রথমে সূত্রটা লিখবে আলফা ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ ওমেগা, তারপরে এটা জানি, তারপরে এর অন্তরে ডি ডিটি অফ ওমেগাটা বসিয়ে দিবে, টুয়াইস টি স্কয়ার 3t প্লাস 6, এবং এর অন্তরীকরণটা তোমরা সবাই বলতে পারবে, তাই না? বলো রামিসা, বলো রামিসা। ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন কত হবে? 40। জয়ন্ত? হ্যাঁ জয়ন্ত, জয়ন্ত বলতে হবে কি? জয়ন্ত?
তো কেউ একজন বলো ফার্স্ট টার্মের ডিফারেন্সিয়েশন হবে। তোমরা জানো যে পাওয়ারটা সামনে, স্যার হ্যাঁ বলো, 40 হ্যাঁ বলো। 40 40 যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, দেখো একটু খেয়াল করো, ডিফারেন্সিয়েশন তো অন্তরস্থ তোমরা অনেক করেছো, তারপরে আমি একটু মনে করিয়ে দিচ্ছি। দেখো যে পাওয়ার যেটা দেখছো ঘাত, সেই ঘাতটা সামনে এসে সংখ্যাটার সাথে সহগের সাথে গুণ হবে, গুণ হয়ে এটা 4 হয়ে যাবে। আর টি এর যে পাওয়ার দেখতে পাচ্ছ তার থেকে একটা লেস হয়ে যাবে, এটা কমে যাবে। এটা জাস্ট স্যার সেকেন্ড টার্মের জন্য স্যার এটা হবে একই রকম ভাবে এটা 3, আর থার্ড টার্মের জন্য এটা শুধু ওটা কনস্ট্যান্ট আছে, তাহলে কি হবে? 0 0 হবে। এটা আমরা নাও লিখতে পারি, এটা 0 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম এই যে বিষয়টা। তোমরা এখন দেখো আলফা, প্রশ্নে ছিল ওমেগাকে টাইমের ফাংশন রূপে প্রকাশ করা, আর রেজাল্টও আমরা পেয়েছি আলফা কৌণিক ত্বরণকে টাইমের ফাংশন রূপে আমরা প্রকাশ করতে পারলাম। এখন কেউ যদি বলে যে না আমি 2 সেকেন্ডে আলফার মান জানতে চাই, 3 সেকেন্ডে জানতে চাই, অর্থাৎ যে কোনো মুহূর্তের মধ্যে আমরা জানতে চাই, এটা কোন একটা, এই জন্য এটার নাম, এটাকে তাৎক্ষণিক কৌণিক ত্বরণও বলা যেতে পারে। মানে এটা জাস্ট একুরেট, নিখুঁত, প্রকৃত, তাৎক্ষণিক, যে যেটাই ভাবো সেরকম একটা ত্বরণ, এবং সেটা যে কোনো মুহূর্তের জন্য সেটা বের করতে পারো, সমীকরণে শুধু টি এর মান বসাতে হবে। আশা করি বুঝেছো তোমরা। জি স্যার আলফা, আলফার এককটা তোমরা দিবে, যেহেতু এখানে বলা ছিল রেডিয়ান পার সেকেন্ড, এখন তোমরা যেহেতু টাইমের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেছো, তাহলে আরেকবার টাইমের সাপেক্ষে ভাগ দিতে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। তো এই হলো কৌণিক ত্বরণ বিষয়ে, কৌণিক ত্বরণ কি, গড় কৌণিক ত্বরণ কি, আর হলো এখন আমি তোমাদের বলতে চাই যে ত্বরণ কিন্তু দুই ধরনের। তোমরা এখন এখানে এসে হয়তো নাম শুনলে কৌণিক ত্বরণ, কিন্তু এর আগে তো শুধু তোমরা ত্বরণের নাম শুনেছো, এখন আবার কৌণিক ত্বরণ। তাহলে আমরা কৌণিক ত্বরণ কখন ক্যালকুলেশন করি? কৌণিক ত্বরণ হচ্ছে কোনো ঘূর্ণায়নত বস্তুর ক্ষেত্রে, কোনো ঘূর্ণায়নত বস্তুর ক্ষেত্রে, যেমন কৌণিক বেগ আমরা কৌণিক সরণ হিসাব করি, কৌণিক বেগ হিসাব করি, তেমনি কৌণিক ত্বরণ হিসাব করি। তো এই কৌণিক ত্বরণ আর তোমাদের আগে শিখে রাখা ত্বরণ, যেটাকে এখন আমরা রৈখিক ত্বরণও বললে ভাবতে পারি বা ডাকতে পারি। যে ত্বরণ যখন দুই প্রকার, মনে করো একটি চলমান বস্তু, তখন আমরা শুধু বলি ত্বরণ, তার মানে, কিন্তু ঘূর্ণায়মান বস্তু, ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে বলবো রৈখিক ত্বরণও থাকবে, আবার কৌণিক ত্বরণও থাকবে। তো রৈখিক ত্বরণ আর কৌণিক ত্বরণের মধ্যে একটি এদের আন্তঃ সম্পর্ক রয়েছে, এদের গাণিতিক সম্পর্ক রয়েছে। রৈখিক ত্বরণ কৌণিক ত্বরণের সমান নয়, কিংবা কৌণিক ত্বরণ রৈখিক ত্বরণের সমান নয়, এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে, সেটা হয়তো আমরা খুব সহজেই স্কেলার রূপে এবং ভেক্টর রূপে নির্ণয় করতে পারি, স্কেলার রূপে এবং ভেক্টর রূপে। তো প্রথমেই আমরা স্কেলার রূপে রৈখিক বেগ ও কৌণিক, প্রথমে তোমরা একটু লিখো হেডলাইনটা, সেটা হচ্ছে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে কি সম্পর্ক, তাই না? তো এটা, তো আমরা শুরু করব, যেহেতু ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করব, সেহেতু আমরা বেগ দিয়ে স্টার্ট করব। তোমরা বলো তো, আহ, আমরা জানি এরকম বিষয়, তোমরা বলতে জানি ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। তোমরা একটু বলো তো এটা কি, কার মধ্যে সম্পর্ক ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর? ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। স্যার রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক। রাইট, আমরা রৈখিক বেগ কিংবা রৈখিক বেগের মান ও কৌণিক বেগের মানের মধ্যে সম্পর্ক, কিংবা আমরা সেটাকে দ্রুতি বলেও ভাবতে পারি। রৈখিক দ্রুতি ও কৌণিক দ্রুতির মধ্যে সম্পর্ক, বেগের মানকে দ্রুতি বলে। তো ঠিক আছে, এমন অবস্থায় আমরা বেগ থেকে ত্বরণে যেতে চাই। তোমরা একটু ক্যালকুলাস রূপে অন্তরজ হিসেবে আমাকে বলবে বেগের কার সাপেক্ষে বেগের অন্তরজ করলে ত্বরণ পাওয়া যায়? স্যার সময় সাপেক্ষে। উভয় পক্ষকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি।
তো অন্তরীকরণ তোমরা বুঝতে পারছো, ডিডিটি মানে হচ্ছে অন্তরজ, এটা অপারেটরও বলতে পারি আমরা, ডিডিটি অফ ভি ইজ ইকুয়াল টু ডিডিটি অফ ওমেগা। তোমরা দেখে থাকবে ডিভিডিটি মানে সময় সাপেক্ষে বেগের অন্তরীকরণ, এটা হবে রৈখিক ত্বরণ, যাকে আমরা ইয়ে বলে থাকি ডিডিটি অফ ভি। এটা আসলে কেউ যদি এভাবে দেখো তাহলে এইভাবে ভাববে সহজ করে, বেগের পরিবর্তনের হার আছে এখানে, তবে আমরা প্রকাশ করেছি ক্যালকুলাসে, কিন্তু এখানে কি ঢুকে আছে মূলত ডিভি মানে বেগের পরিবর্তন, ডিটি মানে টাইমের পরিবর্তন। এভাবে চিন্তা করলেও বিষয়টা মিলে যাবে, বেগের পরিবর্তনের হার। তাহলে তো একে আমরা সেই আগের যে ত্বরণ, রৈখিক ত্বরণ সেটা বলবো। আর এখানে আর একটা ধ্রুবক হওয়ার কারণে বাইরে আনবো আর ডিডিটি অফ ওমেগা। তোমরা এখনই আজকে জানতে পারলা বা এখনই প্রুফ করলা যে ডিডিটি অফ ওমেগা কি হবে বলো, সময় সাপেক্ষে কৌণিক বেগের পরিবর্তন কি হবে, কৌণিক বেগের অন্তরীকরণ কি হবে বলো? স্যার কোণীকরণ। কৌণিক ত্বরণ আলফা। আর আমরা এই যে সম্পর্কটা পেয়ে গেলাম, এবং তোমরা দেখবে রৈখিক এবং কৌণিক প্রত্যেকটি রাশির মধ্যে সম্পর্কগুলো প্রায় একই রকম। কিভাবে প্রায় একই রকম? আমি সেদিনে তোমাদের বলেছিলাম একই রকম কিভাবে, বামের রাশিটা রৈখিক, ডানের রাশিটা কৌণিক, আর তাদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী রাশিটি হলো ব্যাসার্ধ। যে পথে ঘুরবে সেই বৃত্তাকার পথের ব্যাসার্ধ। রৈখিক ত্বরণ ইকুয়াল ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। এর আগে স্টার্ট করেছো এভাবে, দেখো রৈখিক বেগ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক বেগ। তাহলে বেগের মধ্যে, ত্বরণের মধ্যে কিংবা সরণের মধ্যে, এর আগে তোমরা এটা দেখেছো, আমি লিখেছি এস ইকুয়াল টু আর থিটা, সেটাও কিন্তু একই রকম, তিনটা সম্পর্ক কিন্তু একই রকম। কিভাবে একই রকম? ওটা রৈখিক, বামে আছে রৈখিক সরণ, ডানে আছে কৌণিক সরণ। বামে আছে রৈখিক বেগ, ডানে আছে কৌণিক বেগ। বামে আছে রৈখিক ত্বরণ, ডানে আছে কৌণিক ত্বরণ। আশা করি এটা তোমরা ভুলবে না, কারণ হচ্ছে কি সহজ, রৈখিক বামে থাকবে রৈখিক রাশি, ডানে থাকবে অনুরূপ কৌণিক রাশি, আর এদের সম্পর্ক স্থাপনকারী রাশিটা কে, কে কার মাধ্যমে এটা স্থাপন হচ্ছে সম্পর্কটা? ব্যাসার্ধ ভেক্টর। ব্যাসার্ধের মাধ্যমে। ব্যাসার্ধ। ব্যাসার্ধের। আশা করি তোমরা বুঝেছো বিষয়টা। তাহলে তোমরা লিখে রাখো এটি রৈখিক ত্বরণ, তারা এইভাবে লিখে রাখতে পারো রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু, যখন এগুলো এই ছোট ফর্মুলা গুলো কাজে লাগবে, যখন তোমরা টর্ক করবে, যখন কৌণিক ভরবেগ করবে, অর্থাৎ ঘূর্ণন গতি নিয়ে যখন আমরা কথা বলবো, তখন কিন্তু এগুলো কাজে লাগবে। তো রৈখিক ত্বরণ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইনটু কৌণিক ত্বরণ। তো গতদিনে তোমাদের ভেক্টর রূপে বেগ ও কৌণিক বেগ, বিশেষ করে রৈখিক বেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক করানো হয়েছে। তোমরা হয়তো বলবে এখানেই তো রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক আছে, কিন্তু আমি বলেছি এটি মূলত স্কেলার রূপে, মানে জাস্ট সাংখ্যিক ভাবে, সংখ্যাগত ভাবে, কিন্তু তাদের একটা ভেক্টর রিলেশন আছে, ভেক্টর রূপে এদের একটা সম্পর্ক আছে। তোমরা কি জানো? একটু বলবে কেউ, ভেক্টর রূপে এদের সম্পর্কটি কি? স্যার ভি ইকুয়াল টু ওমেগা আর সাইন থিটা। ভেক্টর রূপে সম্পর্কটা বলো, ভেক্টর রাশি রূপে তোমাদের গতদিনে আমি লিখে দিয়েছিলাম। দেখো হেডলাইনটা একটু পার্থক্য হয়ে গেল, দেখো কি লিখলাম এখন, একজন পরে শোনাও তো, তাসপিয়া কি দেখতে পাচ্ছ? শোনাও কি লেখা আছে, পড়ো। জি স্যার, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের ভেক্টর সম্পর্ক। ভেক্টর সম্পর্ক, রাইট। এখন এই এদের কিন্তু ভেক্টর সম্পর্ক পাওয়ার জন্য আমাদের বেগের মধ্যে আগে সম্পর্কটা জানতে হবে। এটা গত ক্লাসে পড়ানো হয়েছিল। আমরা জানি ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর ভেক্টর। দেখো তোমরা হয়তো বলবে একটু আগে তো ভি ইকুয়াল ওমেগা লিখেছেন, তো এটাও তো তাই, কিন্তু হলেও
এটা কিন্তু ভেক্টর রূপে, এখানে ভি ভেক্টর রাশি, ওমেগা কৌণিক বেগ ভেক্টর রাশি, এটা ব্যাসার্ধ ভেক্টর, সেটাও একটা ভেক্টর রাশি। এদের মধ্যে যদি বেগের মধ্যে সম্পর্ক থাকে তাহলে আমরা বেগ থেকে ত্বরণে পৌঁছাতে পারবো। উভয় পক্ষকে টি সাপেক্ষে অন্তরীকরণ করে পায়। তো উভয় পক্ষকে টি সাপেক্ষে মানে ডিডিটি, একই কথা ডিডিটি অফ ভি, এখানে ডিডিটি অফ ওমেগা ক্রস আর। এখানে তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ বামে যে ডি ডিটি অফ ভি, নিশ্চিতভাবে এটা ভেক্টর রূপে ত্বরণই হবে, কারণ টাইম সাপেক্ষে বেগের অন্তরীকরণ আছে, কিন্তু ভেক্টর রূপে ওকে, তাও সেটা কিন্তু ত্বরণ হবে এবং ভেক্টর রূপে। এই পাশেরটা কি হবে, এরকম কারো জানা আছে কি এই পাশেরটা কি হতে পারে? আচ্ছা আমি বলে দিচ্ছি, একটু মনোযোগ দাও। এরকম একটি ফর্মুলা, ডি, এটা ভেক্টর ক্যালকুলাসের ফর্মুলা, ডিডিটি অফ এ ক্রস বি। মনোযোগ দিবে, খুব সহজ। ডিডিটি অফ এ ক্রস বি, তোমার কাছে দুটি রাশির ক্রস গুণ আছে কিন্তু তার অন্তরজ নেওয়া আছে, কি কাজ করবে? ডিডিটি অফ এ ক্রস বি, তোমরা কি ইউভি মেথড জানো? ইউভি মেথড, কম্পোজিট ফাংশনের ইউভি মেথড, একটা অন্তরীকরণ হয় আরেকটি অপরিবর্তিত থাকে, জানো নাকি? জি স্যার। আচ্ছা, ঠিক একই রকম জি, কাজ স্যার। হবে, তবে একটা কথা, যেহেতু ক্রস গুণকে বিনিময় করা যায় না, তাই যে রাশিটি যেভাবে থাকবে তার অবস্থান সেখানেই থাকবে, কিন্তু শুধু ডিফারেন্সিয়েশনটা, অপারেটরটা চেঞ্জ হয়ে যাবে, অপারেটরটা তার স্থান বদল করবে, কিন্তু যে রাশিটা এ আগে আছে আগেই থাকবে, বি পরে আছে পরেই থাকবে। তাহলে বিষয়টা একটু মনোযোগ দাও। যেমন ডিডিটি অফ এ ক্রস বি, আমরা ডিফারেন্সিয়েশন করব প্রথমে মনে করে এ, সেই ক্ষেত্রে ক্রস অফ বি এটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ বি এখানে আনচেঞ্জ হয়ে থাকলো, বি আনচেঞ্জ, কিন্তু এ এর ডিফারেন্সিয়েশন হলো বিটা আনচেঞ্জ হয়ে থাকলো। এরপরে প্লাস দিয়ে এবার এটা আনচেঞ্জ হবে, ক্রস গুণ, এবার অপারেটরটা বি, বি এর সাথে চলে যাবে, তাহলে ডি বি ডিটি। আশা করি বুঝেছো বিষয়টা। অপারেটর একবার এর সাথে বসলো, বিটা ফাঁকা থাকলো, পরক্ষণে অপারেটর পরে আবার এটা ফাঁকা থাকলো, অপারেটরটা বি এর সাথে বসলো। বিষয়টা সহজ হলো কি ভাবতে? জি স্যার। তাহলে আমরা এটা এখানে এটা প্রয়োগ করতে পারি। প্রয়োগটা হলো ডি ওমেগা ডিটি ক্রস আর প্লাস ওমেগা 3 ডি আর ডিটি। ঠিক আছে কি বিষয়টা? এখন একটা বিষয় দেখবে যে সেটা হচ্ছে যে a is equal to d omega dt, তোমরা নিজেরাই জানো, বলো, একটু আগে আলোচনা হয়েছে ডি ওমেগা dt আলফা। বলতে পারলাম না কেন, ভালো করে বলো। আলফা। আলফা, আলফা তবে ভেক্টর রূপে, আলফা ক্রস আর প্লাস ওমেগা ক্রস 0। এগুলা কেন ওমেগা ক্রস 0 কেন? এখানে আর একটি কনস্ট্যান্ট ভেক্টর, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কি হয়? জিরো। জিরো হয়, কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0 হয়, তাহলে এটা 0 হওয়ার কারণে সেকেন্ড টার্মটা আর থাকলো না, আমরা পেয়ে গেলাম ভেক্টর রূপে রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের সম্পর্ক। এই হলো এখানকার বিষয়, রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের ভেক্টর রূপে সম্পর্ক।
আমি এখন এই চ্যাপ্টারের ঘূর্ণন গতি, তোমরা ঘূর্ণন গতি যখন স্টার্ট করি তখন তোমরা নিশ্চিত ভালো মতো জানো কৌণিক সরণ কিভাবে মাপবো, কৌণিক সরণের সূত্র কিভাবে বের করি, কৌণিক বেগের সূত্রগুলো কিরকম, এগুলো সবই জানো। আমি এখন বলছি যে যখন আমরা ঘূর্ণন গতি নিয়ে কাজ করব তখন আমাদের সূত্র ব্যবহার করতে হবে। যেমন তোমাদের যদি বলি যে আদি বেগ শেষ বেগের যে সম্পর্কগুলো রৈখিক গতিতে যেভাবে তোমরা শিখেছো, এস ইকুয়াল ভিটি, ভি ইকুয়াল ভি নট প্লাস এটি, এরকম সূত্রগুলো কৌণিক গতির ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। আমি একটু তোমাদের তুলনামূলক ভাবে এখানে দেখাচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা এগুলো প্রুভে যাব না, প্রুভ করার দরকার খুব একটা হবে না, সেটা অঙ্কে ব্যবহার করবার জন্য আমি এই পাশে রৈখিক গতি সমীকরণ লিখব, আর এই পাশে ঘূর্ণন গতির সমীকরণ লিখব। এবং তোমাদের কাছে এই বিষয়টা খুব সহজ মনে হবে। আমি একটু তুলনা করে দিচ্ছি। এস ইকুয়াল ভিটি সমান জানা, তাই না? কোন বস্তু যখন সমবেগে চলে, কিন্তু যদি বস্তু ঘুরে, ঘূর্ণনরত বস্তু, তার ঘূর্ণনরত বস্তুর জন্য আমরা রিপ্লেসমেন্ট দেব সরণ এস ব্যবহার, এস এর বদলে আমরা কি ব্যবহার করব? সরণ। তাহলে বৃত্তাকার পথে ঘুরলে কোন সরণ? কৌণিক সরণ। কৌণিক সরণ। কৌণিক সরণের প্রতীক হলো থিটা। থিটা ইজ ইকুয়াল টু, চললে রৈখিক বেগ ভি আর ঘুরলে কৌণিক বেগ বলো ওমেগা। ওমেগা। তাহলে তোমরা সূত্র পেয়ে গেলে, এটা হচ্ছে সমকৌণিক বেগে ঘুরলে, এটা সমবেগে চললে। যদি কোনো বস্তুর ঘূর্ণনের কথা বলে যে সমবেগে ঘুরবে, তার সমকৌণিক বেগে ঘুরবে, তার জন্য এই সূত্র। 2 নাম্বার ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এই সূত্রটি যেমন জানো ঠিক অনুরূপ সূত্র তোমরা এখন নিজেরাই করে নিতে পারো। ভি এর বদলে কি হবে বলো? ভি এর পরে ওমেগা। তোমরা এখন প্রতীকগুলো বলো। এটা বলবে আদি কৌণিক বেগ, এটা বলবে কৌণিক ত্বরণ, আর এটা বলবে শেষ কৌণিক বেগ। কখন এই সূত্রটি ব্যবহার করব? ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, এরকম সূত্র পড়েছো। ঠিক এখানে অনুরূপ সূত্রটা কেমন হবে? এস এর বদলে কি হবে বলো? থিটা হবে। এটা হবে ভি এর বদলে ওমেগা হবে, ওমেগা নট বাই 2। ঘূর্ণন গতির প্রবলেম সলভ করবার জন্য এগুলো দরকার। তোমাকে যদি কেউ বলে থাকে যে একটি বস্তুর আদি কৌণিক বেগ, ঘূর্ণনরত বস্তুর আদি কৌণিক বেগ, শেষ কৌণিক বেগ তুমি জানো আর সময় জানো, তাহলে তুমি বলো দেখি যে তার কৌণিক সরণ কত হবে। এরকম বিভিন্ন প্রশ্ন হতে পারে। 4 হলো এস ইকুয়াল ইউটি হাফ এডি স্কয়ার, যে সূত্র, এই সূত্রগুলো এই 4 এর ক্ষেত্রে হবে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস হাফ আলফা টি। তাহলে কার বদলে কে বসছে? তো মনে রাখবে এস এর বদলে কি বলো? ঘূর্ণন গতির ক্ষেত্রে চলন গতিতে এস, ঘূর্ণন গতিতে থিটা। থিটা। চলন গতিতে আদি বেগ ভি নট, ঘূর্ণন গতিতে আদি কৌণিক বেগ ওমেগা নট। চলন গতিতে ত্বরণ এ, ঘূর্ণন গতিতে কৌণিক ত্বরণ আলফা। আলফা। ভি স্কয়ার ভি নট স্কয়ার প্লাস 2s, এখানে ওমেগা স্কয়ার, এই হলো। এই হলো এদের একটা তুলনামূলক। এরপরে আরো কিছু বিষয় তুলনা করা যায়, এটা আমরা যখন টর্ক, কৌণিক ভরবেগ এগুলো করে নেব তখন ওই তুলনাগুলো দেখাবো। এখন যেহেতু এগুলো তোমাদের জানা, এখন কৌণিক সরণ, কৌণিক বেগ, কৌণিক ত্বরণের কেবলমাত্র পরিচয় হলো, সেহেতু তোমরা অনুরূপ ভাবে এই চলন গতি বা রৈখিক গতির বেলায় যেভাবে আমরা কোনো কিছু হিসাব করি, গতি যেভাবে হিসাব করি, ঠিক ঘূর্ণন গতিতে অনুরূপ সূত্র দিয়েই আমরা হিসাব করব। তো আমি যদি এখন তোমাদের এই জাতীয় কোনো একটা প্রবলেম সলভ করতে দেই, তোমরা রেডি হও দেখি? খাতা কলম ক্যালকুলেটর আছে তোমাদের কাছে?
জি স্যার। তো আমি এখন তোমাদেরকে একটু একটা প্রশ্ন জিজ্ঞেস করবো যে একটি বস্তু ঘুরছে, তার ঘূর্ণন সংখ্যা আর টাইম জানা আছে, তোমরা কি তার ওমেগা জানতে পারো? একটি বস্তু ঘুরছে, তো ঘূর্ণমান বস্তু, তার ঘূর্ণন সংখ্যা আর টাইম জানা আছে, তাহলে তার ওমেগাটা কিভাবে আসে? কেউ একজন বলতে So কি? 2 pi 2 পাই, 2 pi n divided by t. গুড, ভেরি গুড, 2 পাই n ডিভাইডেড বাই t। তো এখন আমি যদি এখন তোমাদের একটা প্রশ্ন করে থাকি যে একটি ফ্যান প্রতি মিনিটে একটি ফ্যান প্রতি মিনিটে 120 বার ঘুরে, এই তথ্য থেকে তোমরা কি জানতে পারো? এদিকের রাশিগুলোর মধ্যে কি জানা যাবে? থিটা পাওয়া যাবে, কৌণিক হ্যাঁ, সরণ। বলো, থিটা জানা যাবে, আর কি জানা যাবে? ঠিক গুড বলে, ঠিক বলেছো, থিটা জানা যাবে, আর কি জানা যাবে? Sir omega ও জানা যাবে। ওমেগাও জানা যাবে, গুড। তাহলে এবার যদি বলি এই ফ্যানটাকে আমরা থামিয়ে দেব, তাহলে ফ্যানটাকে যদি আমরা থামিয়ে দিই তাহলে আগের বেগটা কি আর পরের বেগটা কি? স্যার প্রথমটা ওমেগা নট আর পরেরটা ওমেগা ইকুয়াল টু 0। ভেরি গুড, প্রথমটা ওমেগা নট আর পরেরটা থামিয়ে দিলাম, তাহলে আমি এখন লিখছি সুইচ বন্ধ করার 3 মিনিট পর পর এটি থেমে গেল। প্রশ্ন হলো কৌণিক মন্দন নির্ণয় করো। তার ত্বরণ হলো না মন্দন হলো? সুইচ বন্ধ করে তাকে থামানো হলো, মন্দন। মন্দন হলো। তাহলে একটা বিষয় একটু মনোযোগ দিবে, আমি যে সূত্রগুলো দেখিয়েছি তোমাদের এটা আগে থেকেও এরকম প্র্যাকটিস আছে, যে সূত্রগুলো এখানে মূলত ত্বরণ হিসেবে প্রকাশিত। যদি আমরা মন্দন দেখি তাহলে কি ব্যবহার করতে পারবো? ত্বরণের পরিবর্তে যদি মন্দন হয়ে থাকে তাহলে প্রত্যেকটা সূত্রে আমরা কি ব্যবহার করব? মাইনাস ব্যবহার করব। তাহলে শুরু করো, তোমরা কৌণিক বন্ধনটা বের করে নাও, কৌণিক বন্ধনটা খুব দ্রুত বের করে নাও। আরেকটি প্রশ্নের সাথে দিয়ে দিই, সুইচ বন্ধ করার পর এটি কতবার ঘুরে থেমে যাবে? সুইচ বন্ধ করে যাবে। তো প্রথম প্রশ্নের সলিউশনটা পেয়েছো কি? প্রথম প্রশ্নের সলিউশন করবার জন্য আমরা প্রথমে দেখব যে তার সে থেমে গেল, মানে শেষ কৌণিক বেগ জানা আছে। তারপরে তাহলে তার টাইমটাও জানা আছে, শুধু আলফাটা বের করবো নাকি? বলো এটার সলিউশনটা কিভাবে করবে? বলো, স্টার্ট করো। করছো তোমরা? আমি লিখে দিলাম, এই পাশে সলিউশনটা দেখাচ্ছি। তো প্রথমে তোমরা দেখবে যে এই ক্ষেত্রে বলা আছে যে একটি ফ্যান মিনিটে প্রতি মিনিটে 120 বার ঘুরছে, তার মানে আদি কৌণিক বেগ জানা যাবে। প্রশ্নের ধরন অনুযায়ী এটা আদি কৌণিক বেগ, কারণ এরপরে এটা থেমে গিয়েছে, তার মানে শেষ কৌণিক বেগ দেওয়াই আছে, তাহলে 2 পাই n বাই t। বিকল্প ভাবে তোমরা ভাবতে পারো সেটা হচ্ছে পর্যায়কালটা বের করে নিয়ে। তো পর্যায়কাল বের করে নিলে আবার তখন সূত্রটা হয়ে যাবে অথবা ওমেগা নট ইজ ইকুয়াল টু 2 পাই বাই t।
তোমরা হয়তো বলবে টিটা কোথায় পাবো? টি পাওয়া যায় সময়কে বার দিয়ে ভাগ করে, মানে একবারের জন্য কত সময় লাগবে, তাহলে টি ডিভাইডেড বাই এন, ওখান থেকে টি পাওয়া যায়। তাহলে হয় সরাসরি অথবা পর্যায়কালের মাধ্যমে, তবে পর্যায়কালের মাধ্যমে বের করলে আগে পর্যায়কাল বের করে নিতে হয়। আর পর্যায়কালের ধারণা হলো কি বলো, পর্যায়কালের ধারণা হচ্ছে একবার ঘুরতে কত সময় লাগে। যা হোক, এটা এভাবে করবে। আর শেষ কৌণিক বেগ 0, টাইম বলে দেওয়া আছে 3 মিনিট পর থেমে যায়। 3 ইনটু 100 কত, 3 ইনটু 60 সেকেন্ড, তাই না? 180 সেকেন্ড। তাহলে আমরা এখন অঙ্কের সূত্র বের করব, ওমেগা ইজ ইকুয়াল টু ওমেগা নট মাইনাস আলফা টি। কেন মাইনাস নিয়েছি বলো তো? মন্দন। মন্দ। আর এরপরের সেকশন হলো 2 নাম্বারটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস ওমেগা নট বাই 2 ইনটু টি। এখান থেকে থিটা পাবে, আর থিটা পাওয়া গেলে আমরা তখন সূত্র ব্যবহার করতে পারি টুয়াইস পাই এন বাই টি। দ্বিতীয় সূত্র থেকে বার পাবে, এই যে বার এন ড্যাশ দিলাম, দ্বিতীয় সূত্র থেকে বার পাবে।